আজ আমি আলোচনা করব ওসিডিতে আক্রান্ত মানুষের আবেশিক চিন্তা, অবাস্তব যে চিন্তাগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে রোগীরা কিভাবে তাদের ব্রেনকে ট্রেন করবেন। আজকের আলোচনা এই প্রসঙ্গে, হাউ টু ট্রেন আওয়ার ব্রেন টু কন্ট্রোল আওয়ার অবসেসিভ কম্পালসিভ থটস। যেহেতু এই ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটি সম্পূর্ণ একটি মানসিক রোগ, আমাদের চিন্তা প্রক্রিয়ার বিপর্যয় ঘটায়, সেজন্যে আমাদের মনকে ফোকাস করতে হবে প্রেজেন্ট মোমেন্টে। সেজন্যে এই যে ব্রেনকে ট্রেন করার জন্য একটা কথা এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে আমাদের যে কনসাস মাইন্ড এবং আমাদের সাবকনসাস মাইন্ড আছে। তো সাবকনসাস মাইন্ডটাকে কিন্তু যত আপনি অ্যাক্টিভ করতে পারবেন, বিভিন্ন ধরনের টেকনিক আছে, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, অন্যান্য অনেক পদ্ধতিতে সাবকনসাস মাইন্ডকে আপনি রিপ্রোগ্রামিং করে অনেকটা এগিয়ে আনলে কিন্তু আপনার মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই প্রসঙ্গে একটি সাবকনসাস মাইন্ড রিপ্রোগ্রামিং প্রসঙ্গে একটি আলোচনায় আমি বিস্তারিত কথা বলেছি। আপনারা সময় করে যদি সেটি দেখেন তো আজকের এই প্রসঙ্গটি বুঝতে আপনাদের সুবিধে হবে। এবং সেক্ষেত্রে প্রথম যেটা করতে হয় যে মাইন্ডফুলনেসের মাধ্যমে কিন্তু ব্রেনকে ট্রেন করা যায়। কি হয় না, উই হ্যাভ টু স্টে প্রেজেন্ট মোমেন্টে কিন্তু আপনাকে থাকতে হবে। আমরা থাকতে পারি না বলেই কিন্তু আমাদের এই অবসেসিভ থটসগুলো আসে। মনে হয় যে যদি এই রোগে আমি মারা যাই, যদি আমার এটা হতো। এই যে আমরা দেখবেন সবসময় ভীত সন্ত্রস্ত হই কিন্তু আমাদের পাস্ট মিস্টেক্স থেকে, আর ফিউচার তো আনপ্রেডিক্টেবল, সেই জন্যে কিন্তু আমাদের এই টেনশনগুলো হয়। তো যেটা আমাদের কন্ট্রোলে নেই, ফিউচারটা তো আমরা জানি না, তাহলে সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আর পাস্ট মিস্টেক্স, সেটা তো আর পাস্ট তো কখনো আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে পাস্ট থেকে আমরা কি করতে পারি না, শিক্ষা নিয়ে যাতে বর্তমানটাকে আমরা সুন্দর করতে পারি, যাতে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয় আলটিমেটলি। তাহলে আমাদের বাঁচতে হবে কিন্তু বর্তমানে। সেজন্যই এই মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিসটা আপনি যদি করেন, এবং মেডিটেশন ইজ আ কমপ্লিট ওয়ে অফ লাইফ, এটা যদি সুন্দরভাবে আপনি প্র্যাকটিস করেন, রাত্রে শুতে যাওয়ার আগে সবার ক্ষেত্রে যিনি পেশেন্ট তিনি যদি তার যে নিজের আশা আকাঙ্ক্ষা বা ভবিষ্যৎ পরিকল্পনা সেগুলো যদি একটা সাদা কাগজে এক পাতা লেখেন প্রতিদিন, দেখবেন লেখার একটা বিশাল বড় শক্তি আছে। এর মাধ্যমে কিন্তু আপনি যা পজিটিভ ইনস্ট্রাকশনস আপনার সাবকনসাস মাইন্ডকে দেবেন সে সেটাই কিন্তু নেবে। তো এই লেখার মাধ্যমে আপনার সাবকনসাস ব্রেন, কেন ঘুমের সময় সাবকনসাস ব্রেন তো অ্যাক্টিভ হবে, আপনি যখন ঘুমিয়ে পড়বেন তখন আপনার কনসাস ব্রেন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো সাবকনসাস ব্রেনকে আপনি যেভাবে প্রোগ্রামিং করবেন ভালো ভালো ফিউচার কোর্স অফ অ্যাকশানের জন্যে, সেগুলোই কিন্তু প্রোগ্রামিং হবে। এই কাজটা রাত্রিতে শোয়ার আগে করতে পারলে কিন্তু খুব ভালো। এই মাইন্ডফুলনেস টেকনিক খুব কাজে লাগে। সঙ্গে যেটা বলি আমরা করতে, যে মাইন্ডফুলনেস ব্রিদিং, মানে সচেতনভাবে নিজের শরীরের উপরে ফোকাস করে, নিজের ব্রিদিংয়ের উপরে, চেস্টের উপরে, সব কিছু রেসপিরেটরি অর্গানসগুলোর উপরে ফোকাস করে আপনি যদি প্র্যাকটিসটা করেন, তাহলে আপনার ব্রেনের অক্সিজেন সাপ্লাই যেমন বাড়বে, তেমনি তাতে আপনার ব্রেন পাওয়ার বাড়বে। এবং সার্বিকভাবে আপনার, কেননা চিন্তা করার যে প্রসেস সবটাই তো অনেক কিছু নিউরোলজিক্যাল, নিউরোবায়োলজিক্যাল, কেমিক্যালসগুলোর তো খেলা, ফলে সেগুলো অনেক বেশি অ্যাক্টিভ হবে, সজীব হবে এবং পারফরমেন্স ওরিয়েন্টেড হবে, যার ফলে অবসেসিভ থটসগুলোকে রিলিজ করতে, সেগুলো থেকে বেরিয়ে এসে আপনার যে নর্মাল থট প্রসেস, আপনার যে নর্মাল ভাবনা চিন্তা করার প্র্যাকটিস, সেখানে আপনি নিজেকে সহজেই ফিরিয়ে আনতে পারবেন। এরপরে যে টেকনিকের মাধ্যমে এটা করা যায় সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বা সংক্ষেপে যেটা সিবিটি বলা হয়। তো এক্সপার্টের পরামর্শ নিয়ে তো করাই যায়, কিন্তু নিজে নিজে আপনি যেটা করতে পারেন, সংক্ষেপে যেটা আমরা নিজেরা করতে পারি, ধরুন একজন ওসিডির পেশেন্ট যেটা করতে পারেন, একটু বুঝিয়ে দিই। মানে কোনো সিচুয়েশান আমাদের সঙ্গে যখন ঘটে, তখন প্রত্যেকটা ঘটনার তো দুটো দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে, একটা পজিটিভ থাকে। আমরা কি করি, আমরা যে যেমনভাবে আমরা প্রোগ্রামড থাকি, ইনক্লাইন্ড থাকি, আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স দিয়ে আমরা হয় এক্সট্রিম নেগেটিভ কিছু ভেবে নিই সেই সিচুয়েশনকে কেন্দ্র করে, আবার কেউ এক্সট্রিম এক্সাইটেড হয়ে এক্সট্রিম পজিটিভ কিছু ভেবে নিই। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আর কিছুই নয়, একটা অল্টারনেটিভ থট প্রসেস তৈরি করা, যেটা খুব লেজিটিমেট, যেটা খুব প্র্যাকটিক্যাল, খুব প্র্যাগম্যাটিক, এবং যেটা আপনাকে সলিউশন ওরিয়েন্টেড ভাবনা ভাবতে সহযোগিতা করবে। এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপির প্র্যাকটিস আপনি যদি করেন, মানে একটা কিছু ঘটেছে আপনার সাথে, তো খুব প্র্যাকটিক্যালি, প্র্যাগম্যাটিকভাবে যদি আপনি ভাবেন যে না এটা এতটা খারাপ তো হবে না, এটা আমি এইভাবে করতে পারি, এরকম নিজের কাছে মানে নেগেটিভ থটগুলোকে রিপ্লেস করে পজিটিভ থট দিয়ে সেটাকে যদি আপনি রিপ্লেস
করতে পারেন এবং সেটার জাস্টিফিকেশানটা আপনার কাছে থাকে, তাহলে দেখবেন সেই থট আপনাকে আর বিব্রত করবে না, অন্যান্য নেগেটিভ চিন্তা, পারভার্টেড থট এসে আপনাকে আর বিব্রত করতে পারবে না। আর একটা পদ্ধতি আপনি করতে পারেন, এটাকে আমরা বলি থট জার্নালিং। মানে ওসিডির যে আবেশিক কর্মতাড়না, আবেশিক চিন্তাভাবনা, এগুলো থেকে মুক্ত নিজেকে করার জন্যে ব্রেনকে প্রোগ্রামিং আপনি এভাবে করতে পারেন, এই থট জার্নালিং। মানে আপনাকে লিখতে হবে যে কোন কোন চিন্তা আপনাকে কুরে কুরে খাচ্ছে, আপনাকে বিব্রত করছে, যে চিন্তাগুলো আদৌ বাস্তবে নেই আপনি জানেন, অথচ যে চিন্তাতে আপনি উদ্বেলিত হয়ে থাকছেন এবং আপনার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, কর্মস্থলে, বাড়িতে, সব জায়গায় আপনার ঘুমের দফারফা হচ্ছে, তো সেগুলো আপনি লিখতে থাকুন। লিখলে সবসময় কিন্তু ক্যাথারসিস হয়, বিরেচন হয়, মানে অনেক কিছু রিলিজ হয়ে যায়, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। তো লিখলে ওই চিন্তাগুলো যদি অন্য কোনো সাপ্রেশন থেকে, উদ্বেগ উৎকণ্ঠার চেপে থাকা উদ্বেগ উৎকণ্ঠা থেকে যদি হয়ে থাকে, তাহলে সেগুলোও কিন্তু রিলিজ হয়ে যাবে। আর হয়ে যাওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকুর জন্যে আপনি এবারে স্ট্র্যাটেজি ভাবুন যে এই ভাবনাগুলো আসছে, আমি এগুলোকে রিলিজ করার জন্য কোন পদ্ধতি ফলো করব। আপনি গ্রাউন্ডিং টেকনিক করতে পারেন, আপনি মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারেন, আর অন্যান্য যেসব টেকনিক্স আছে সেগুলো ফলো করে সেখান থেকে উত্তরণের পথ কী হবে সেগুলো সেই নির্দিষ্ট স্ট্র্যাটেজিটির জন্যে আপনি লিখে রাখুন এবং পরের দিন থেকে সেগুলো পার্ট বাই পার্ট ফলো করতে থাকুন। আস্তে আস্তে সব ধরনের চিন্তা আপনার মন থেকে চলে যাবে এবং আপনার আবেশিক কর্মতাড়না বা কম্পালসিভ থটসগুলো কিন্তু আর ওইভাবে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবে না। আরও অনেকভাবে ব্রেনকে আপনি ট্রেন করতে পারেন। তার মধ্যে আরেকটি অন্যতম হলো সেট আ ওয়ারি টাইম। কীরকম না, এই যে ভাবনাগুলো আপনাকে উদ্বিগ্ন করছে, যে ওসিডি থটসগুলো, সেগুলোর জন্য আপনি একটা টাইম রাখুন। মানে ধরুন আপনার অনেকের হয় যে ধরুন সন্ধ্যের পর থেকে এই ধরনের থট প্রচুর আসে, সকাল থেকে তার ডিস্টার্ব হয় না, কাজকর্ম করেন, খাওয়া দাওয়া, কর্মস্থলে, কিন্তু সন্ধে হলেই তার ওই ধরনের চিন্তা আসতে শুরু করে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। তো তার ক্ষেত্রে যেটা করতে হবে যে একটা ওয়ারি টাইম, মানে তখন তিনি ঠিক আছে একটা 30 মিনিট সময় নিলেন যে আচ্ছা আজকের সন্ধ্যে থেকে রাত পর্যন্ত, মানে ধরুন ঘুমের আগে যদি এটা ডিনারের পরে এটা করেন তিনি, যে ভাবনাগুলো এসেছে সেগুলোকে তিনি কাটাছেঁড়া করবেন, ভাববেন আচ্ছা এইরকম একটা এক্সট্রিম ভাবনা, অদ্ভুত ভাবনা আমি ভাবছি, কেন ভাবছি, আমার লাইফে তো এরকম সিচুয়েশন নেই, মানে সত্যিই তো নেই, মানে বাস্তবটা তিনি জানেন। তাহলে এই বাস্তবের সাথে কল্পনার যে ভাবনা, এই দুটোকে মিলিয়ে বোঝার চেষ্টা করুন এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, এই ভাবনাগুলো সত্যি সত্যি প্রকৃত উৎস কি, সামান্যতম কোনো উদ্বেগ উৎকণ্ঠা কোথাও ছিল কি না, এই যে কাটাছেঁড়া করার জন্য পুরোটাই ফুললি ওর ভেতরে অ্যাবজর্ব হয়ে আপনি 30 মিনিট সময় দিন। দিলে দেখবেন ওই চিন্তার গুরুত্বটা অনেক কমে যাবে, আস্তে আস্তে ওই ভাবনাগুলো লঘু হয়ে যাবে, আস্তে আস্তে ওরা মন থেকে বেরিয়ে যাবে, আপনি আপনার নর্মাল থট প্রসেসের মধ্যে চলে আসবেন, আপনার নর্মাল চিন্তা করার ক্ষমতা কিন্তু যথাযথ হবে এবং আপনি ঠিকভাবে সারাটা দিন যাপন করতে পারবেন। আর একটা টেকনিক খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলি ফোকাস অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল, তাই না? মানে যেহেতু চিন্তা প্রক্রিয়ার রোগ, সমস্যা, তো আমাদের জীবনে অনেক কিছু ঘটে তো যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। মানে ধরুন বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি ছাতা নিয়ে বেরোননি, কোথাও শেডের তলে দাঁড়িয়ে আছেন 1 ঘন্টা, তো আপনার ভুলের জন্য আপনি ছাতাটা নিয়ে যাননি, তাই না? যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি বর্ষাকালকে তো গালমন্দ করে আপনার লাভ নেই, আপনি ভুল করেছেন, ছাতা না নিয়ে বেরিয়েছেন। তাহলে কি করতে হবে না, বৃষ্টি বন্ধ তো আপনার হাতে নেই, তাহলে যতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন ওই টাইমটা আপনি প্রোডাক্টিভ কীভাবে ইউজ করছেন। আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড ফোন, তাহলে একটা ভালো মোটিভেশনাল ভিডিও দেখুন, একটা নিজের পছন্দের গান শুনুন, দাঁড়িয়ে আছেন তো, দাঁড়িয়ে তো থাকতেই হবে বৃষ্টি না থামা পর্যন্ত, ভিজতে ভিজতে তো আপনি বেরোবেন না। তাহলে ইউ হ্যাভ টু ফোকাস অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল, আপনি যা কন্ট্রোল করতে পারেন। কেননা এই কন্ট্রোল করতে পারি না, মাইন্ড কন্ট্রোল নেই বলেই কিন্তু, যাদের নেই তারাই কিন্তু কালক্রমে ওসিডির এই যে অবসেসিভ কম্পালসিভ থটস, এই রোগে আক্রান্ত হন। ফলে সবসময় ফোকাস করতে হবে। ধরুন আপনি বাইক নিয়ে কর্মস্থলে যাচ্ছেন, তো আপনি তো জানেন ট্রাফিক জ্যাম হবে, সিগন্যালে দাঁড়াবে, তো তাহলে আপনি সিগন্যালকে গালবন্ধ করে তো লাভ নেই, আপনি অল্টারনেট কোনো রাস্তা খুঁজে সেই রাস্তা দিয়ে যান, শর্টকাট পথ থাকলে, অথবা আরও 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে বেরোন, তাহলে আপনি আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়তে হবে না। কেননা অফিসে গিয়ে বসের চোখ রাঙানি শুনতে হবে বা মাইনে কাটা যাবে, এই যে সিচুয়েশানগুলোর ভয়ে আপনি ব্যতিব্যস্ত হন, এইসবগুলোই তো কালক্রমে মনের উপরে প্রভাব ফেলে আমাদের ওসিডি ডেকে আনে। তো এই জিনিসগুলো করতে হবে, যেগুলো আপনি কন্ট্রোল করতে পারেন সেগুলোর উপরে আপনাকে ফোকাস করে আপনার সারাদিনের কর্মপন্থা
চালাতে হবে। আর সবসময় টাইম ম্যানেজমেন্টের কথা মনে রাখবেন। টাইমকে যারা ভালো করে ম্যানেজ করতে পারে তাদের কিন্তু কোনো ধরনের এই উদ্বেগ উৎকণ্ঠা সংক্রান্ত যত ধরনের রোগ আছে, ফিয়ার সাইকোসিস বলুন, মুড সুইং বলুন, অ্যাংজাইটি নিউরোসিস বলুন, ওসিডি বলুন, এগুলো কিন্তু তাদের আসবে না। এই যত ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রোগ আছে তাদের সবচেয়ে খারাপ রোগটি হচ্ছে এই ওসিডি। তো এখান থেকেও এটা হঠাৎ করে তো আসে না, আগের স্টেজগুলো ওভারকাম করার পরেই কিন্তু তবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আসে। তো ফলে আপনি যদি নিজের এই ফোকাসটাকে ঠিকঠাক রাখতে পারেন তাহলে সারাদিনে আপনার সমস্ত কাজকর্ম আপনার মতন করে আপনার ছন্দেই ঘটতে থাকবে আপনার জীবনে। এরপরে আসলে আপনার ব্রেনকে ট্রেন করছেন তবেই তো এই থটগুলো যাবে। তো আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে কিছু পজিটিভ আউটকামস। ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ পজিটিভ আউটকামস। কীরকমভাবে না, ধরুন কোনো একটা নেগেটিভ চিন্তা আসলো যেটা একেবারে অবাস্তব, আপনার জীবনের সাথে কোনোভাবেই ওই ধরনের ঘটনা পরিপ্রেক্ষিত সম্পৃক্ত নয়, অথচ আসলো ওই থট, যেই কারণেই আসুক, কোনো না কোনো রিলেট করে আসে। তো পজিটিভ আউটকামস আপনাকে কিভাবে ভাবতে হবে না, সেটা তো নেগেটিভ আপনি জানেন, তাহলে আপনার জীবনের যে পাস্ট সাকসেসগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন যে না, আমি তো এই অ্যাচিভমেন্টটা পারি, আমার তো এই পারফরমেন্স করার ক্ষমতা আছে, আমার তো এই যোগ্যতা আছে, তাহলে আমার তো এই ক্ষতিটা হওয়ার কথা নয়, আমার কাছ থেকে তো এই নেগেটিভ জিনিসটা হওয়ার কথা নয়, তাহলে এইটা হবে এই ভেবে কেন আমি ভীত সন্ত্রস্ত এবং আমি জেরবার হয়ে আছি। এইভাবে পজিটিভ আউটকামস কিভাবে পাবেন সেই ভাবনাগুলো আপনার পাস্ট সাকসেসগুলোর থেকেই খুঁজে নিয়ে সেই চিন্তাগুলো আপনার মনের মধ্যে বেশি করে জায়গা দিন, তাহলে ওই নেগেটিভ চিন্তা কিন্তু আপনার মন থেকে দূরে সরে যাবে। প্রসঙ্গ শেষ করব, আপনাকে এটা করতে হবে, ইউ হ্যাভ টু কাল্টিভেট আ পজিটিভ মাইন্ডসেট, এবং এর মধ্যে অন্যতম জিনিসটি হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশনস। কেননা অ্যাফার্মেশনসগুলো কিন্তু যদি পজিটিভস হয় তাহলে নেগেটিভিটিগুলো চলে যাবে। এবং আপনার জীবনের কিছু নেগেটিভ আছে, আপনি একটা খাতাতে একটা মাঝখানে একটা লাইন দিয়ে দুদিকে আপনার পজিটিভ যে গুণগুলো আছে লিখুন, নেগেটিভগুলো আছে সেগুলো লিখুন, এবং নেগেটিভগুলো কিভাবে আপনি ওভারকাম করেন বা করে এসেছেন সাকসেসফুলি সেগুলো আপনি একটু পয়েন্ট আকারে নোট করে লিখুন। তাহলে আপনার মনে হবে যে 10টা পয়েন্ট আপনি লেখার পরে মনে হবে যে হ্যাঁ আমি তো পারি। তো এই যে পজিটিভ আপনি করতে পারেন নেগেটিভকে কনভার্ট, তো তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং হবে, আপনার মাইন্ডসেট খুব পজিটিভ হবে যে হ্যাঁ তাহলে এই যে চিন্তাভাবনাগুলো আমাকে বিব্রত করছে এগুলোকে আমি আর করতে দেবো না, এই থটগুলো আমার মধ্যে আসলে আমি এই ভাবনাগুলো পজিটিভ ভাবনাগুলো দিয়ে আমি সেগুলোকে রিপ্লেস করব। এই প্রসেস খুব কঠিন নয়, এগুলো নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকের ভাবনা চিন্তার ধরন আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, সেগুলো নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। আর এই পজিটিভ অ্যাফার্মেশনস হচ্ছে সাবকনশাস মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের সবচেয়ে বড় একটা টেকনিক। তো এটা যদি আপনি করেন এবং বিশেষভাবে রাত্রে শোয়ার আগে যদি নিজেকে অ্যাফার্মেশনসগুলো দেন, আর সঙ্গে আরও এটা করতে হবে যে দেখুন আমরা কিন্তু সময়ে কাজে লাগাই না বলেই কিন্তু আমাদের অশান্তি হয়, আমরা বিব্রত হই। তো সব কিছুই করব বললেই করা যায় না। কাল সারাদিন আপনি কি করবেন, আজকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি লিখে ফেলেন একদম এই সময় এটা করবো, এই সময় এটা করবো, এই সময় সেটা করবো, এটা সবটা যদি লিখে নেন তাহলে মোটামুটি টাইম ধরে সেগুলো আপনি করতেও পারেন। একটা আধ হয়তো মিসিং হয়ে যাবে, সেটা পরের দিন করে নেবেন। তো এই যে মাইন্ডসেট তখন আপনার খুব পজিটিভ থাকবে, কেননা আমরা দেখবেন আমরা অ্যাসিওরেন্স আর অ্যাচিভমেন্ট এতে আমরা কিন্তু খুব আনন্দ পাই। আমি ছোটো একটা অ্যাচিভমেন্ট করলে আমার আনন্দ হয়। এই যে ছেলেমেয়েরা এত যে গেম খেলতে চায়, গেমের একটা স্টেজ যখন পেরিয়ে যায় যে রিওয়ার্ড পায় সেটাতেই তারা আনন্দ পায়, এগুলো হচ্ছে হাই ডোপামিন অ্যাক্টিভিটি। তো আমাদের প্লেজার তো লাগে আমাদের জীবনে, সেজন্যে যখন প্লেজার থাকে না, হাই ডোপামিন অ্যাকশন থাকে না, তখনই আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা বাসা বাঁধে, এবং সেগুলোই কালক্রমে আস্তে আস্তে স্ট্রেস টেনশন অ্যাংজাইটির পথ বেয়ে আমাদের ওসিডির মতো কঠিন মনোরোগের শিকারে পরিণত করে। তো এই সব যে পদ্ধতিগুলোর কথা বললাম এগুলো নিজের মতো করে প্র্যাকটিস করতে করতে যদি আপনি আপনার জীবনযাত্রা নির্বাহ করেন তাহলে কিন্তু ওসিডি যে লক্ষণগুলো আপনার মধ্যে আস্তে আস্তে দেখা দিচ্ছে সেগুলো অনেকাংশেই মুক্ত হয়ে যেতে পারে। আপনাকে হয়তো কখনো ওষুধের শরণাপন্ন হতে হবে না। ধন্যবাদ।